কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত, বিচারপতি বনাম বিচারপতি সংঘাতে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ। মেডিকেল ভর্তি দুর্নীতি মামলা সিবিআই তদন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময় লাইভ আপডেট দেবে। জ্যোতির্ময়, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তারা নির্দেশ দিয়েছে যে কেস নিয়ে বিতর্ক, অর্থাৎ মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম, সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিবিআই তদন্তের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত সেই সিদ্ধান্তের উপরে নির্দেশের উপর স্থগিতাদেশ দিল 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। দ্বিতীয়ত, এই সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ কোনো শুনানি করতে পারবে না। অর্থাৎ এই বিতর্কিত বিষয়, মেডিকেলে ভর্তির বিষয় যে ইরেগুলারিটির অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত যাবতীয় শুনানির ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দেওয়া হলো পরবর্তী শুনানি পর্যন্ত। পরবর্তী শুনানি হবে সোমবার এবং সেই পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে, তাদের অবস্থান জানাতে হবে। আজ সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ ঠিক না ডিভিশন বেঞ্চ ঠিক, সেই সংক্রান্ত বিষয়ের মধ্যে তারা যেতে চান না। কিন্তু কলকাতা হাইকোর্টে যা চলছে তা বিচার ব্যবস্থার পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। ফলত সেই বিষয় নিয়ে তার প্রশ্ন রয়েছে এবং এই বিষয়ে দীর্ঘ শুনানি হওয়া প্রয়োজন। এবং কেন্দ্রীয় সরকারের তরফে একটি নোট আগামী 2 ঘন্টার মধ্যে তিনি সুপ্রিম কোর্টে জমা দিতে চান বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে সিবিআই এর কাছেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছে আজকের এই শুনানি পর্বে। ফলত যাবতীয় নজর এবার থাকবেই সুপ্রিম কোর্টে এবং কোনো রকম নথি ছাড়া যেভাবে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, সেই বিষয়টি আজকে তুষার মেহতা তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে বিচার পদ্ধতির বেশ কিছু বিষয় নিয়ে এক্ষেত্রে আলোচনা হওয়া প্রয়োজন। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন কপিল সিব্বাল। তিনি বলেন যে যেভাবে সিঙ্গেল বেঞ্চ কাজ করছে, সেই বিষয়টিও এক্ষেত্রে শুনানির আওতায় আসা উচিত। কিন্তু প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানান যে আজকে বিস্তারিত শুনানিতে তারা যাবেন না, নোটিশ ইস্যু তারা করছেন। রাজ্য সরকারের তরফে কপিল সিব্বাল তিনি সেই নোটিশ গ্রহণ করেছেন, সবাই তার বক্তব্য জানাবে। এবং যেমনটি আজকে তুষার মেহতা কোর্টে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে একটি নোট, অর্থাৎ বিচার ব্যবস্থার পদ্ধতি কলকাতা হাইকোর্টের, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি নোট 2 ঘন্টার মধ্যে তিনি জমা দেবেন এবং তিনি অন্যান্য আইনজীবীদের তা সার্কুলেট করবেন। সমস্ত বিষয়টি নিয়ে আগামী সোমবার শুনানি হবে। বেশ বেশ জ্যোতির্ময়, আমরা আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপর স্থগিতাদেশ। মেডিকেল ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের এবং সোমবার নজর থাকবে, কারণ পরবর্তী শুনানি কিন্তু সোমবার রয়েছে। সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপর স্থগিতাদেশ। রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের, সোমবার রয়েছে পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির যে সংঘাত, বিচারপতি বনাম বিচারপতি সংঘাতে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, শতপ্রণোদিত মামলা। সেখানে মেডিকেল ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিয়ে দিল এবং এখনো পর্যন্ত যে যা তথ্য জ্যোতির্ময় তুলে ধরলো, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি এবং সেখানে দাঁড়িয়ে এই আপাতত স্থগিতাদেশ। সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের উপর স্থগিতাদেশ। পরবর্তী শুনানি সোমবার রয়েছে, তাই রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। আপাতত পরবর্তী শুনানির দিকে আমাদের নজর থাকবে। সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় যা নির্দেশ, তার উপর আপাতত কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। এই যে মেডিকেল দুর্নীতি মামলায় যা নিয়ে জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত, যেই বিচারপতি ভার্সেস বিচারপতি সংঘাত সুপ্রিম কোর্টে গড়ায়, মেডিকেলে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ আপাতত স্থগিতাদেশ। এই স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুপক্ষকেই কিন্তু সমস্ত নির্দেশ স্থগিত রাখতে আপাতত বলা হলো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের নজর থাকবে সোমবারের দিকে, কারণ পরবর্তী শুনানি রয়েছে সোমবারই। আরও ডিটেল জানাবেন আমাদের অপর প্রতিনিধি শ্রাবন্তী সাহ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, যেরকমটা ভাবা হয়েছিল যে যেভাবে ডিভিশন বেঞ্চের যে নির্দেশের উপরে সিঙ্গেল বেঞ্চ প্রথমেই পরিষ্কারভাবে জানাচ্ছেন যে there is no other way but I have to ignore the order, সেখান থেকে পরিস্থিতিটা অনেকটা স্পষ্ট হয়ে গেছিল যে এরপরই শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে। তার কারণ ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ সেই হিসেবেই দেখা যাচ্ছে যে পরবর্তী দিনে শীর্ষ আদালত এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন
এবং এছাড়াও আরো অনেক কিছু উঠে আসছিল যে সম্ভবত বিচারপতি বনাম বিচারপতি নিয়ে একটা বার্তা দেবে শীর্ষ আদালত, যদিও আজকের শীর্ষ আদালতের বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে এই বিষয়ে আপাতত তারা কিছু বলছেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন মনোজ সিংভি না শ্রাবন্তী, তোমার কথা একদম পরিষ্কার শুনতে পাচ্ছি না, কোনোভাবে বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। একটু কি সরে বলা কথা বলা সম্ভব শ্রাবন্তী? মানে যখন গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠে তখন রাজ্য সরকারের আইনজীবী মনোজ সিংভি তিনি পরিষ্কার জানান যে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যে যে কোনো ধরনের কড়া মন্তব্য তিনি করেন, যদিও এই বিষয়টি সেই মুহূর্তে শ্রাবন্তী, অবশ্যই পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো। আপাতত ধন্যবাদ। শ্রাবন্তী সাহা ছিলেন, জ্যোতির্ময় কর্মকার ছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর, কোনো নথি ছাড়াই ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। আদালতে জানালো সলিসিটর জেনারেল। বেনজির যে সংঘাত সুপ্রিম কোর্টে পর্যন্ত যার জল গড়ালো, সেই নির্দেশ অর্থাৎ মেডিকেলের যে ভর্তি দুর্নীতি মামলা, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতি গাঙ্গুলি, সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কোনো নথি ছাড়াই ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। নথি নেই এই বিষয়টা আরও আগেও উঠে এসেছিল বারংবার। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। আদালতে জানান সলিসিটর জেনারেল। আজকে আলোচনা হয়, 5 জন বিচারপতিকে নিয়ে গড়া হয়েছিল স্পেশাল বেঞ্চ এবং সেখানেই আজ এই স্থগিতাদেশ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি জানাবেন এই বিষয়ে আরও ডিটেলে। সিজার, এর পরবর্তী কি হতে চলেছে, আজকে কি হলো কোর্টে, একটু তোমার থেকেও ডিটেলে জানবো। দেখো, যেটা জ্যোতি আমাদের সহকর্মী জ্যোতির্ময় এবং শ্রাবন্তী যেটা বললো, সেটার পাশাপাশি একটা বিষয় খুব স্পষ্ট যে সুপ্রিম কোর্ট যেভাবে স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় হস্তক্ষেপ করেছে সেটা কোথাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বিচারপতির সংঘাত এবং সেই সংঘাতে যে অভিযোগগুলো উঠে এসছে, যেটা তোমার নিশ্চয়ই মনে আছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগের দিন অর্ডার দেওয়ার সময় বারবার কিন্তু এই প্রশ্নটাই তুলছিলেন যে কোনো ধরনের অর্ডারের কপি ছাড়া, যেটাকে বলা হয় ইমপিউন অর্ডারের কপি ছাড়া কিভাবে ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনলো। এই জায়গাটাতেই কিন্তু তিনি বারবার সেই প্রশ্নটা তুলছিলেন এবং এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলকে সেই প্রশ্নটাই করছিলেন যে কোনো রুল আছে কি, বা অন্য আইনজীবীরা সেই সুযোগ কি পান যে অর্ডারের কপি ছাড়াই ডিভিশন বেঞ্চে অ্যাপিল করার, এবং মেমোরান্ডাম অ্যাপিল, সেই অ্যাপিলের কপি পর্যন্ত না থাকা অবস্থায় কি করে সেটা গৃহীত হলো ডিভিশন বেঞ্চে, সেই প্রশ্নটাকেই কিন্তু বারবার তোলা হয়েছে। আজকে সলিসিটর জেনারেলও কিন্তু সেই একই জায়গায় প্রশ্ন তুললেন এবং সার্বিকভাবে সুপ্রিম কোর্ট দুই বেঞ্চেরই অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে 24 এবং 25 তারিখের যা যা রায় হয়েছে সেই সমস্ত রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে এবং সোমবার পরবর্তী শুনানি হবে। সেই শুনানিতে আরো স্পষ্ট হবে সুপ্রিম কোর্ট কি ভাবছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিচারপতি বনাম বিচারপতির সংঘাত খালি নয়, যে পদ্ধতিতে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে বলে অভিযোগ উঠেছে, সমস্তটাই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে শীর্ষ আদালত। এবং সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও তার অর্ডারে জানিয়েছিলেন যে তার রায়ের কপি কি পরিস্থিতিতে এই রায় তিনি দিচ্ছেন, যেখানে তিনি খুব স্পষ্টতই লিখেছিলেন একটা আনইউজুয়াল কাজ তিনি করছেন টু সেভ দ্য স্যাংটিটি অফ দ্য ল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই অর্ডারের কপি যেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানো হয়, সেই নির্দেশও তিনি রেজিস্ট্রার জেনারেলকে দিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে কোথাও কলকাতা হাইকোর্টের এই বেনজির সংঘাত এবং সংঘাতের পাশাপাশি যে অভিযোগগুলো উঠছে সেটা যে অত্যন্ত গুরুত্ব সহকারে শীর্ষ আদালত দেখছে, এটা কিন্তু আজকের ঘটনায় স্পষ্ট। বেশ সিজার, ধন্যবাদ। অপর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবো ব্যাক টু ব্যাক। এই মুহূর্তে বড় আপডেটের দিকে আমরা নজর রাখছি, যে কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত, বিচারপতি ভার্সেস বিচারপতি সংঘাত, যে জল গড়িয়েছিল আজ সুপ্রিম কোর্টে এবং প্রত্যেকের নজর ছিল আজ সকাল 10:30টায় কি হয়, কারণ 5 জন বিচারপতিকে নিয়ে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল আর সেখানে নির্দেশ এলো, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের। মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আপাতত স্থগিতাদেশ এবং রাজ্যকে তরফের কি বলা হলো আসলে একটু আমরা জানি আরো ডিটেলে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আরো এই বিষয়ে বিস্তারিত জানাবেন। জ্যোতির্ময়, দেখো, 5 বিচারপতির কনস্টিটিউশন বেঞ্চ, যে কথা আমরা গতকাল থেকে বলছি যে বেনজির পদক্ষেপ, এবং এক্ষেত্রে দুটি বিষয় নিয়ে মূলত বারবার ধরে প্রশ্ন উঠছিল। এক,
এক্ষেত্রে বিচার পদ্ধতি নিয়ে যেভাবে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তারা পদক্ষেপ করছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, ডিভিশন বেঞ্চের নির্দেশকে সম্পূর্ণভাবে নাকচ করে দিচ্ছে সিঙ্গেল বেঞ্চের এক্ষেত্রে অভিযোগ যে ডিভিশন বেঞ্চ কোনো নথি ছাড়াই অর্ডার পাস করছে, যা সম্পূর্ণ বিচার ব্যবস্থার আইনের সম্পূর্ণ বিরুদ্ধ। ফলত সেই বিষয়গুলি যেমন ছিল নজরে, তার পাশাপাশি বিচারপতিদের যে বিচারপতিদের যে তরজা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ, সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কনস্টিটিউশন বেঞ্চে আমরা যে হিয়ারিং শুনি, সেখানে কিন্তু আইনের দৃষ্টিভঙ্গি থেকেই আপাতভাবে প্রত্যেকটা বিষয় বিচার্য হয়েছে। পরবর্তী শুনানি আগামী সোমবার পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেলে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছেন, তার ওপরে আজকে সাংবিধানিক বেঞ্চ তারা স্থগিতাদেশ দিয়েছে, অর্থাৎ এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত সেই স্থগিতাদেশ বহাল থাকবে। এই যে মেডিকেলে নিয়োগ দুর্নীতি নিয়ে যে প্রশ্ন উঠেছে এবং সেই সংক্রান্ত যে মামলা, এই মামলায় সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের কোনো হিয়ারিং আপাতভাবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হবে না। সেক্ষেত্রে তার ওপরেও আজকে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। তৃতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ ইস্যু করা হয়েছে, তাদের অবস্থান পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে বলা হয়েছে। এবং এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, যা আজকে শুনানি পর্বে উল্লেখিত হয়নি। এজির সঙ্গে, অর্থাৎ রাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাদানুবাদের অভিযোগ উঠে এসছে এবং সেখানেও একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক তোষণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠে এসছে, তা কিন্তু কোনো কোর্টের এজলাসে কাম্য ঘটনা নয় এবং সেটা আইনের চোখে অন্তত বিচার ব্যবস্থার যে ডেকোরাম, তার সম্পূর্ণ বিরুদ্ধ। ফলত সেই বিষয়টিও আগামী দিনে আসতে পারে, সেই ইঙ্গিত স্পষ্ট। কেন? সলিসিটর জেনারেল তুষার মেহতা আজকে কেন্দ্রীয় সরকারের তরফে উপস্থিত ছিলেন। তিনি যে অভিযোগ করেন তা হচ্ছে যে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যেভাবে কোনো নথি ছাড়া অর্ডার পাস করেছে, সেটা বিচার ব্যবস্থায় কখনোই কাম্য নয় এবং সেই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং তিনি বলেন যে কখনো কখনো হয়তো এক্সেপশনাল একটা পরিস্থিতি হতেও পারে। স্বয়ং প্রধান বিচারপতি সেই বিষয়টি উল্লেখ করেন যে পরবর্তী ক্ষেত্রে যখন বিস্তারিত শুনানি হবে, আমরা এই দিকটা খতিয়ে দেখব। হয়তো কোনো এক্সেপশনাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণের জন্য হয়তো তিনি করেছেন। কিন্তু এক্ষেত্রে সলিসিটর জেনারেল তিনি বলেন যে এক্সেপশনাল পরিস্থিতি বলতে যখন একেবারে সব কিছু ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখনই এ ধরনের কাজ করা হয়। ফলত এটা কখনোই কাম্য নয়। সলিসিটর জেনারেল তিনি জানান যে তিনি একটি নোট দিতে চান, তিনি একটি এফিডেভিট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফাইল করতে চান। কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার যে পদ্ধতি, কলকাতা হাইকোর্টে বিচারপতিদের মধ্যে যা কিছু চলছে, এই পুরো বিষয়টি নিয়ে তিনি একটি হলফনামা দিতে চান এবং তিনি তা আগামী 2 ঘন্টার মধ্যে দিতে চান। কোর্টের তরফে তাকে বলা হয় যে তিনি একটি নোট জমা দিন এবং সেই নোট প্রত্যেকের মধ্যে সার্কুলেট হবে। আর ঠিক একই সময় রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল তিনি সিঙ্গেল বেঞ্চের ভূমিকা, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তিনি পাল্টা প্রশ্ন তোলেন। কিন্তু আজকে কোনো অভিযোগ বা কোনো প্রশ্নকে আপাতভাবে গুরুত্ব দেয়নি কনস্টিটিউশন বেঞ্চ। প্রধান বিচারপতি তিনি বলেন যে সোমবার যখন বিস্তারিত এ বিষয়ে শুনানি হবে, তখনই প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হবে। কিন্তু একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে কলকাতা হাইকোর্টের অভ্যন্তরে বিচারপতিদের যে তরজা চলছে, যা ঘটনা ঘটছে, সেই বিষয়টিকে সুপ্রিম কোর্ট যে অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছে, তা আজকে শনিবার, যেদিন কোর্টের আদৌ কোনো দিন নয়, সেই দিনের হিয়ারিং সকাল 10:30টার সময় 5 জন বিচারপতির এসে বসা। এবং সেক্ষেত্রে একজন বিচারপতি সূর্যকান্ত, তিনি আগে থেকেই চণ্ডীগড়ে ছিলেন, তাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করানো, স্বয়ং প্রধান বিচারপতি এজলাসে বসে তার জন্য অপেক্ষা করছিলেন। এই প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা পদক্ষেপই বলে দিচ্ছে যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের এই অচলাবস্থা, এই যে একটা সম্পূর্ণভাবে বেনজির ঘটনা, সেই বিষয়টি নিয়ে কতটা সিরিয়াস। খুব একদম পয়েন্ট করে করে খুব সুন্দর করে জ্যোতিবা তুমি তুলে ধরলে। তুমি সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সিজারও আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের সঙ্গে। শুভময়, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আদালতে কি হয়েছে সেই বিষয়টা আমরা পুরোটাই তুলে ধরলাম, জ্যোতিবা একদম ক্লিয়ার করে সবটা তুলে ধরলো এবং পরিষ্কার করে সেই আবারও প্রপার একদম ইনফরমেশন, ডকুমেন্টস, তথ্য নেই, এইটা কিন্তু আজকে আদালতে তুলে, সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে সেটা তুলে ধরা হয়েছে এবং সেই দিকটা তুলে ধরেই কিন্তু আজকের এই যে মেডিকেলে দুর্নীতি মামলা, সেই সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কিভাবে দেখছেন আপনি বিষয়টি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেহেতু এটি একটি আইনি বিষয়, আমি একটি অনুরোধ করব, যেটুকু বলতে দেবেন
চট করে থামিয়ে দেবেন না, কারণ তাহলে নিশ্চয়ই। আধ খাওয়া কথা নিশ্চয়ই। বলা হলে খুব মুশকিল হবে। এই বিষয়টি রাজনৈতিক, অর্থাৎ আইনের সঙ্গে রাজনীতি এখানে জড়িয়ে পড়েছে, এবং এটা একেবারে পরিষ্কার কথা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ন্যায় বিচারের যে ধারা সেইখানে এই আইনি ব্যবস্থায় একটা আলোড়ন সৃষ্টি করেছেন, একটা বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছেন, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এর কোন দিকে যে কোনটা ভালো কোনটা খারাপ আমরা বলতে পারবো না। এখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য বেশ পরিষ্কার, তারা তাদের বক্তব্য পেশ করেছেন এবং তাদের জন্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন, এবং কিছুটা যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষেও যারা উপস্থিত ছিলেন তারা তাদের কথা বলেছেন। অর্থাৎ যেহেতু এই বিচার ব্যবস্থার সঙ্গে রাজনীতি জড়িত, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কিন্তু ভাবনা চিন্তা মোটামুটি কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক হিসেবে পরিষ্কার। এখানে কিন্তু কোনো অস্বচ্ছতা নেই। অস্বচ্ছতা কাদের কাছে আসছে? অস্বচ্ছতা প্রথম আসছে কংগ্রেসের ক্ষেত্রে। এই যে যতই আইনজীবীরা বলুন যে সেটা তাদের পেশাদারি বিষয়, কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি যখন এই রাজ্যের হয়ে এই মামলায় যাচ্ছেন, যেখানে রাজ্যের সঙ্গে তৃণমূলের রাজনীতি জড়িত, সেইখানে কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, অর্থাৎ কংগ্রেসকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তাদের আইনজীবীরা তাদের দলের থেকে কতটা আলাদা এই বিষয়টি কংগ্রেস পরিষ্কার করে বলছে না। দ্বিতীয়ত, বামপন্থীদেরও তাদের বক্তব্য পরিষ্কার করতে হবে যে তারা এই জায়গায় কোন দিকে আছেন। তারা কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ধরনের বক্তব্য রাজনীতিগতভাবে তার সঙ্গে আছেন, নাকি তার বিরুদ্ধে আছেন, যেখানে রাজ্য সরকারের বক্তব্যের দিকে। কারণ এই একটি জায়গা কিন্তু তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষ কোর্টের বিষয় নিয়ে আগে এতটা যোগাযোগ রাখতেন না, এখন তারা শুনতে শুরু করেছেন, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি আলোড়িত হচ্ছে কোর্টের সঙ্গে। এই যে আইনি ব্যবস্থা তার সঙ্গে রাজনৈতিক ব্যবস্থা, তার টানাপোড়েন তার মধ্যে। এখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান মোটের ওপর পরিষ্কার, কিন্তু একেবারে অস্বচ্ছ সিপিআইএম অর্থাৎ বামপন্থী এবং কংগ্রেসের অবস্থান। আমার মনে হয় তাদের অবস্থান পরিষ্কার করা এই লোকসভা ভোটের আগে সব থেকে গুরুত্বপূর্ণ। বেশ, শুভময়দা প্লিজ আপনি সঙ্গে থাকুন, আমি একটু আমাদের অপর প্রতিনিধির কাছেও যেতে চাইবো। সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, শুভময়দা যে পয়েন্টটা তুলে ধরলো খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এক্ষেত্রে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে, একদম ঠিক। দলের বাইরে বেরিয়ে যারা আইনজীবীরা রয়েছেন তাদের এবং বাকি এবং কংগ্রেস এবং বামেরা তাদেরকে অবস্থান তো স্পষ্ট করতেই হবে। সিজার, দেখো শুভময় বাবু যেটা বললেন সেখানে একটা কথা বলা যায়, অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল আজকে নতুন নয় যে তারা রাজ্য সরকারের হয়ে মামলা লড়ছে, বা রাজ্য সরকার খালি নয়, রাজ্যের শাসক দলের শীর্ষ নেতাদের হয়ে মামলা লড়ছেন, সেটা গত কয়েক বছর ধরেই আমরা দেখছি। এবং যে জায়গাতে এই অবস্থান স্পষ্ট করার বিষয়টা, তাহলে সেই প্রশ্নটা আগে থেকেই উঠে আসে। কিন্তু এখানে সব থেকে শুভময় বাবু যে পয়েন্টটা তুলে ধরেছেন এটা একদমই ঠিক, যে সাম্প্রতিক অতীতে যেভাবে কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশ বা কার্যপ্রণালী গোটা রাজ্য রাজনীতিকে আলোড়িত করছে এবং রাজ্য রাজনীতির চালিকা শক্তিতে পরিণত হচ্ছে, একটা পিভটাল রোল প্লে করছে। আমরা এর আগে কখনো দেখিনি যে হাইকোর্টের এক একটি রায় গোটা রাজ্যের রাজনীতির একটা পিভটাল রোল প্লে করছে। চিন্তা আমরা কিন্তু গত সাম্প্রতিক অতীতে 1 থেকে 1.5 বছরে দেখেছি, এবং সেটা অনেকাংশেই অনেক বেশি সেটা রিভলভ করেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায়কে ঘিরে। তারপর আমরা পঞ্চায়েত মামলার সময়ও দেখেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিযোগটা তুলেছেন, সেই অভিযোগটা তুমি যদি দেখো তার নির্দেশনামায় যে উল্লেখ করেছেন যে অভিযোগের কথা বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে, সেটা কিন্তু আইনি অভিযোগ নয় সম্পূর্ণ, সেটা কোথাও কিন্তু রাজনীতি একদম অঙ্গভাবে জড়িয়ে যাচ্ছে। কারণ তার বক্তব্য খুব স্পষ্ট, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেন যে নির্দেশগুলো দিচ্ছেন, সেই নির্দেশগুলো রাজ্যের একটি রাজনৈতিক দলের স্বার্থে দেওয়া হচ্ছে, এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। অর্থাৎ রাজনীতি আদালতের অন্দরে ঢুকে গেছে, এবং সেইটাই কোথাও বিচারের আঙিনায় যেভাবে রাজনীতির প্রবেশ, সেটাই কোথাও হয়তো মারাত্মকভাবে একটা উদ্বেগের জায়গা তৈরি করেছে শীর্ষ আদালতের কাছেও। এবং সেইখান থেকেই শীর্ষ আদালত, যেটা জ্যোতির্ময় একটু আগে বলছিল, শীর্ষ আদালত অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছে, এবং সেটা সিরিয়াসলি ব্যাপারটা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিচারপতি বনাম বিচারপতির সংঘাত, সেটা যদি খালি আইনের পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে উদ্বেগের
কারণটা কিছুটা হয়তো কম হতো, কিন্তু সেটা আইনের পরিধির বাইরে চলে গেছে এবং সেই জায়গায় হস্তক্ষেপ একমাত্র শীর্ষ আদালতই করতে পারে। ঠিক, একদম। আমি শুভমেদা হাত তুলেছেন, কিছু বলবেন? হ্যাঁ শুভমেদা। দেখুন, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা লিখেছেন, যেটা আমরা ইন্টারনেট থেকে পেয়েছি, সেখানে তিনি ইংরেজিতে এই কথাটা লিখছেন, নাও আই হ্যাভ টু ডু সামথিং হুইচ ইজ দো আনইউজুয়াল, বাট আনলেস আই ডু দিস আই থিঙ্ক আই উইল ফেল ইন মাই ডিউটি to hold the sanctity of judiciary in general and this court in particular. অর্থাৎ পরিষ্কারভাবে যে কথা বলা হচ্ছে তার উত্তর আজকে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কি পেলাম এটা আমাদের বুঝতে হবে। অভিজিৎ বাবু খুব পরিষ্কার বলছেন, সেই পাতারই 3 পাতার শেষ প্যারাগ্রাফে, জাস্টিস সিনহা intimated this to me over telephone in vacation. Subsequently, Justice Sinha reported it to the Honorable, the Chief Justice of this High Court, and I was told that the Honorable, the Chief Justice of this court has communicated this to the Honorable, the Chief Justice of India. অর্থাৎ একেবারে মানুষের সামনে যে বক্তব্যটি তিনি এনেছেন, ঠিক ভুলের বিচার আইনি এবং রাজনৈতিক বা মানুষের আলোচনায় স্থির হবে, কিন্তু এর উত্তরে আজকে সুপ্রিম কোর্ট কি জানালেন এটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার নয়। অর্থাৎ তিনি তার বক্তব্য পরিষ্কারভাবে লিখিতভাবে রেখেছেন, যেটা সারা দেশ, সারা রাজ্য, প্রত্যেকটি মানুষ দেখতে পাচ্ছেন। তার ঠিক ভুলের বিচার কি আজকে হলো? আমরা আমাদের যে সীমাবদ্ধ ভাবনা তাতে যা বুঝলাম, সুপ্রিম কোর্ট থেকে আজকে বিষয়টি মাঝামাঝি রাখা হলো, অর্থাৎ তারা সময় চাইছেন। সময় নেওয়াটা দোষের কিছু নয়, সত্যিই তো একটা এই ধরনের একটা বৈপ্লবিক বিষয় ঘটেছে ভারতের আইনি ব্যবস্থায়, ভারতের রাজনীতিতে, সেখানে সময় লাগবে, কিন্তু আমরা আমাদের উত্তরটা পাবো কি এবং আমরা আমাদের রাজনৈতিক দলগুলির স্পষ্ট অবস্থান পাবো কি? একেবারে পরিষ্কার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান যেখানে পরিষ্কার, সেখানে কংগ্রেস এবং সিপিআইএম কে আমার মনে হয় আপনাদের সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করবেন, এবং আমরা সত্যিই আমরা এই টিভি চ্যানেলের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনতে চাই যে সিপিআইএম এবং কংগ্রেস কি বলছেন এই বিষয়ে, কারণ তা না হলে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু পরিষ্কার হবে না। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল যেখানে তাদের অবস্থান স্পষ্ট করছে, সেখানে অন্য দুটি রাজনৈতিক দল স্পষ্ট করছে না, সেখানে কিন্তু মাননীয় বিচারপতি মহাশয়ের বক্তব্য একেবারে ছাপার অক্ষরে লেখা আছে। শুভমেদা একটু থামাচ্ছে, আমি একটু আমাদের অপর প্রতিনিধি নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের কাছে যাব। জ্যোতির্ময়ের কাছে নতুন আপডেট রয়েছে। জ্যোতির্ময়, দেখো, দুটি গুরুত্বপূর্ণ আপডেট এক্ষেত্রে রয়েছে। এক, অভিষেক মনু সিংভি তিনি আজ এজলাসে উপস্থিত ছিলেন। তিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এবং তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি মেনশন করেন তা হচ্ছে যাবতীয় এই যে বিতর্কিত মামলা, প্রত্যেকটা মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লিখিত হচ্ছে, এবং সেই কারণে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তারও অভিযোগ এক্ষেত্রে রয়েছে, বা এক্ষেত্রে তারও বক্তব্য রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই কনস্টিটিউশন বেঞ্চ যেন তারও বক্তব্য শোনে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় পার্টি হতে চান। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিভিশন বেঞ্চের এই অর্ডারকে সম্পূর্ণভাবে যেভাবে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছেন, সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনি দৃষ্টিভঙ্গি থেকে অবৈধ। তা নিয়ে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে চায় রাজ্য সরকার। আজকে কপিল সিব্বল, তিনি রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী, তিনি সেই বিষয়টি উল্লেখ করেন। অর্থাৎ যদি আমরা একেবারে নাটশেলে পুরো বিষয়টি বলি, তাহলে একদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে অভিষেক মনু সিংভি তিনি উপস্থিত থাকবেন, কপিল সিব্বল তিনি রাজ্য সরকারের তরফ থেকে উপস্থিত থাকবেন এবং তার বক্তব্য ডিভিশন বেঞ্চের এগেনস্টে। অপর দিক থেকে তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল হিসেবে তিনি উপস্থিত ছিলেন, তার যাবতীয় অভিযোগ ডিভিশন বেঞ্চের কার্যপ্রণালীর বিরুদ্ধে, এবং তিনি স্পষ্টভাবে যে কথা বলছেন যে অ্যাপিল মেমো ছাড়া কিভাবে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ তারা অর্ডার পাস করলো, পুরো বিষয়টি নিয়ে তিনিও একটি হলফনামা বা এক্ষেত্রে আপাতভাবে তিনি একটি নোট আগামী 2 ঘন্টার মধ্যে তিনি জমা দেবেন। আচ্ছা জ্যোতির্ময়, তুমি প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত জানাচ্ছি। এক্ষুনি জ্যোতির্ময় যে আপডেটটা দিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তিনি বলছেন যে তিনি মামলা পার্টি হতে চাইছেন। ঠিক কিভাবে হয় বিষয়টি, পরবর্তীতে কিভাবে এগোনো যায়, একটু যদি বুঝিয়ে বলেন। দেখুন, সুপ্রিম কোর্ট সুমোটো বিষয়টিকে নিয়েছেন এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয় নির্দেশকেই স্থগিত করে দিয়েছেন এবং আগামী সোমবার মামলাটি রেখেছেন। ইন দ্য মিনওয়াইল রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন তারা একটা এসএলপি ফাইল করেছেন, এবং অপরদিকে অভিষেক মনু সিংভি তিনি বলেছেন যে তার মক্কেল একটা রিট পিটিশন ফাইল করেছেন, অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে এসএলপি
এবং অভিষেক মনু সিংভির মক্কেল সে একটা রিট পিটিশন ফাইল করেছেন যাতে তাদেরও শুনানি হয়, তার জন্য তারা আর্জি জানিয়েছেন। অপরদিকে আদালত নির্দেশ দিয়েছেন, অর্থাৎ 5 বিচারপতির বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে ইন দ্য মিনওয়াইল যিনি রিট পিটিশনার ছিলেন, অরিজিনাল রিট পিটিশনার, তাকে নোটিশ সার্ভ করতে, এবং যেহেতু রাজ্যের পক্ষ থেকে আজকে আইনজীবী উপস্থিত ছিলেন তাই তাদের নোটিশ সরাসরি সার্ভ করেন এবং তারা নোটিশ গ্রহণ করেছেন, এবং সিবিআই এর যিনি স্ট্যান্ডিং কাউন্সিল আছে তাকেও নোটিশ সার্ভ করতে বলেছেন, এবং আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে। ইন দ্য মিনওয়াইল যে কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ এবং ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, উভয় নির্দেশই স্থগিত থাকবে। ফলে আগামী সোমবারই এই মামলার পরবর্তী কি পদক্ষেপ হয় সেটা আমরা জানতে পারবো এবং দেখতে পাবো। বেশ বেশ, অনেক ধন্যবাদ ফেরদৌস তামিম, আইনজীবী ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শুভময়দা কিছু বলতে চাইছেন? হ্যাঁ শুভময়। আরেকবার সিজার বাবুর কথার প্রেক্ষিতে পেশ করি, সেটা হচ্ছে অবশ্যই অভিষেক মনু সিংভি এবং কংগ্রেসের যারা আছেন আইনজীবী পেশাদার হিসেবে তারা তৃণমূলের পক্ষে লড়াই করছেন, তাদের কথা আমরা জানতে চাই না। আমরা জানতে চাই কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে এইখানে কোন অবস্থান নিচ্ছে। সিজার। হ্যাঁ অবশ্যই, কারণ যেভাবে যেটা জ্যোতির্ময় বললো, যেভাবে অভিষেক মনু সিংভির মক্কেল বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায়, যেখানে এখন পর্যন্ত মেডিকেল নিয়োগ মামলায় যেটা সিঙ্গেল বেঞ্চে প্রথমে এসেছিল, তারপর সেটা ডিভিশন বেঞ্চে যায়, সেখানে কিন্তু সরাসরি কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসেনি। তারপরেও এই মামলার রায়ের ওপর ভিত্তি করে যে বিশেষ বেঞ্চ গঠন করলো শীর্ষ আদালত, এবং তারা শুনানির দিন ধার্য করলেন, এবং সেখানে অভিষেক মনু সিংভি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার যে আবেদন জানালেন, সেটা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটো দিক থেকে। যেটা শুভময় বাবু বারবার বলছেন যে কোথাও বারবার কিন্তু আমাদের রাজ্যে হাইকোর্ট এবং রাজনীতি কোথাও মিলে মিশে যাচ্ছে, অর্থাৎ হাইকোর্টকে ঘিরে রাজনৈতিক যে ঘূর্ণি বা এক্স্যাক্টলি সিজার, মানে বারংবার আমরা এটাই বলছি যে আইনি ব্যবস্থা, কথায় কথায় সাধারণ মানুষ বলে থাকেন যে যা হবে কোর্টে গিয়ে দেখে নেব, কোর্টের ওপর ভরসা রাখা হয়, সেই আদালতের চারপাশে কিনা রাজনীতি। শুভময়দা হাত তুলেছেন, একদম সময় শেষ, একদম ব্রেকের সময় হয়েছে, একদম সংক্ষেপে প্লিজ শুভময়দা। আমাদের গোটা সমাজে আমরা যেভাবে একটি রাজনৈতিক সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছি, সেই জায়গায় আইনি ব্যবস্থায় রাজনীতি ঢুকবে, এটা স্বাভাবিক। বিজেপি তৃণমূলের বক্তব্য পরিষ্কার, সিপিআইএম এবং কংগ্রেস তাদের বক্তব্য পরিষ্কার করুক। বেশ, বুঝতে পারলাম। আমাদের একটা সময়ের ব্রেকের পর ফিরবো আমরা এই খবরে। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর।